কাঠমান্ডু পরিভ্রমণ করে এবার আমরা চলে এলাম পোখরায়। পোখরা হল নেপালের পশ্চিমাংশের গণ্ডকী অঞ্চলের অন্তর্গত কাস্কি জেলার একটি শহর। পোখরার দূরত্ব কাঠমান্ডু থেকে 200 কিলোমিটারের মতো। এখানে পর্যটকরা আসেন পোখরার সৌন্দর্য উপভোগ করতে, আর তার জন্য প্রয়োজন রাত্রিবাসের। আর রাত্রিবাস করতে গেলে চাই হোটেল। পোখরায় নানা মানের ও নানা দামের হোটেল আছে। তার মধ্যে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের পরিবেশ এবং ম্যানেজারের সাথে কথা বলে যেটুকু জানা गया। होटल पोखरा महानगर पालिका लेक साइड में अवस्थित है। हमारा 20 रूम है। 1 रूम में 3 पर्सन रह सकता है। इसमें डिलक्स, टॉप बाथ, एसी, नॉन एसी सब है। हमारा होटल में फूड अवेलेबल है, वेजिटेरियन और ब्रेकफास्ट। हमको 60-65 आदमी रह सकता है इधर। यहाँ से हमारा जो अन्नपूर्णा रेंज व्यू अच्छा से देख सकता है और लेक देख सकता है। एकदम क्वाइट एरिया है। हाँ, आपको प्राइस एकदम रिजनेबल प्राइस में हम दे सकता है। आइए डायरेक्ट फ़ोन कीजिए, आइए देख लीजिए। फ़ोन नंबर? हाँ, हमारा फ़ोन नंबर 0097761454130 में कांटेक्ट कर सकता है। थैंक यू। हाँ, শান্ত, নিরিবিলি, সাজানো গোছানো এই হোটেল। এই হোটেল থেকেই পায়ে হাঁটা পথে দেখা যাবে নেপালের আর এক সৌন্দর্য, ফেওয়া লেক। সিঙ্গেল বেড, পাখা আছে, সবই আছে, কাবাট আছে, বাথরুম আছে। এখানে কালকে আমার মেয়ে করেছে।
পেয়েছি। হ্যাঁ, এই আরো আছে, আরো আছে। এখানে অন্নপূর্ণা রেঞ্জটা দেখা যায়। পোখরা উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে শ্বেত গণ্ডকী নদী। এই শহরটি থেকে 15 থেকে 35 কিলোমিটারের মধ্যেই অন্নপূর্ণা রেঞ্জ অবস্থিত। বিশ্বের সর্বোচ্চ 10টি পর্বতশৃঙ্গের মধ্যে 3টি রয়েছে। এই পর্বতমালাগুলি হল ধবলগিরি, অন্নপূর্ণা 1 ও মাকালু। পোখরার হোটেলে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম পুমদিকোটের উদ্দেশ্যে। পুমদিকোট হল নেপালের গণ্ডাকি প্রদেশের কাস্কি জেলার পোখরার কাছে একটি পাহাড়ি স্থান। স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, সারা বছরই খোলা থাকে। গাড়ি পার্কিং এর জায়গা, পার্কিং চার্জ নেপালি 20 টাকা। নিচে থেকে উপরে যাবার সিঁড়ি, সিঁড়ির পাশাপাশি আছে ঢালু রাস্তা, যা পথকে আরো সুগম করে। এটাই হলো নেপালের দ্বিতীয় উচ্চতম শিবের মূর্তি। মূর্তিটি একটি সাদা স্তূপের উপর বসানো, যার উচ্চতা 57 ফুট আর মূর্তিটি 51 ফুট, যা পুরো কাঠামোটি 108 ফুট উঁচু। পুমদিকোটের শিবমূর্তি পোখরার দর্শনীয় স্থানগুলির অন্যতম প্রধান আকর্ষণ। মন্দির প্রাঙ্গণে রয়েছে ফোয়ারা সমন্বিত শিবলিঙ্গ, যা মন্দির প্রাঙ্গণকে আরো বেশি করে আকৃষ্ট করে তুলেছে। চারিদিক থেকে ফোয়ারার জল এসে মিশছে শিবলিঙ্গের মাথায়। সত্যি এক অপূর্ব দৃশ্য। 2021 সালের শেষের দিকে শিবমূর্তিটি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে এই স্থানটি খুলে দেওয়া হয় জনসাধারণের উদ্দেশ্যে। মূর্তির চত্বরে 108টি শিবলিঙ্গ রয়েছে, যা মূর্তিটির গোড়ায় অবস্থিত।
প্রাঙ্গণ থেকে পোখরা ভ্যালি, ফেওয়া লেক এবং বিশ্ব শান্তিস্তূপ দেখা যায়। এছাড়া দেখা মেলে পরিষ্কার দিনে মাউন্ট মৎস্যপুচারে, মাউন্ট ধৌলাগিরি, মাউন্ট অন্নপূর্ণা, মাউন্ট হিমচুলি, মাউন্ট মাড্ডি এবং আরও অনেক কিছু। মূর্তিকে ঘিরে চক্রাকারে ঘোরে গণেশের মূর্তি, যা বর্তমানে বন্ধ। পাশেই আছে শহীদ স্মৃতি পার্ক, শিব ও পার্বতীর সমন্বিত সুমেরুর একটি মডেল। শান্তিস্তূপ, দূর থেকে বিশ্ব শান্তিস্তূপ। পোখরা শান্তিস্তূপটি নেপালের কাস্কি জেলার প্রাক্তন পুমদি ডুমদি গ্রাম উন্নয়ন কমিটির আনাদু পাহাড়ে অবস্থিত একটি বৌদ্ধ স্মৃতিস্তম্ভ। পিস প্যাগোডা হল একটি বৌদ্ধ স্তূপ, শান্তির অনুপ্রেরণায় একটি স্মৃতিস্তম্ভ। সমস্ত জাতি এবং ধর্মের লোকেদের জন্য এবং বিশ্ব শান্তির সন্ধানে এই স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছিল। এখানে ভিডিও করা নিষেধ, যা করা হয় সবই স্টিল ফটো, এবং যে ভিডিওগুলো করা হয়েছে তা বহু দূর থেকে। পোখরা শান্তিস্তূপটি নিপ্পাঞ্জন মায়োহজি সন্ন্যাসী মারিওকা সোনিন দ্বারা নির্মিত হয়েছিল। স্থানীয় সমর্থকদের সাথে নিচিদাত্সু ফুজি, একজন বৌদ্ধ সন্ন্যাসী, এই স্তূপটির প্রতিষ্ঠাতা। স্তূপটি 115 ফুট উঁচু এবং 344 ফুট ব্যাসযুক্ত। সাদা প্যাগোডায় পর্যটক এবং ধর্মীয় দর্শনার্থীদের জন্য প্রদক্ষিণ করার দুটি স্তর রয়েছে। শান্তিস্তূপ মন্দিরটি শান্তির প্রতীক হিসাবে নির্মিত হয়েছিল। নিচিদাত্সু ফুজি 12 সেপ্টেম্বর 1973 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পোখরার নানান দর্শনীয় স্থানগুলির মধ্যে বিশ্ব শান্তিস্তূপ পর্যটকদের কাছে এক আকর্ষণীয় স্থান হিসাবে গড়ে উঠেছে। এখান থেকে পরিষ্কার দিনে অন্নপূর্ণা রেঞ্জ, পোখরা শহর, ফেওয়া লেক দেখা যায়। আমরা প্যাগোডা দেখে নেমে যাচ্ছি পরবর্তী গন্তব্যের দিকে। এবার আমাদের গন্তব্য গুপ্তেশ্বর মহাদেব মন্দির। এটি একটি প্রাকৃতিক গুহা, যার মধ্যে আছে শিবলিঙ্গ। ডেভিস ফলসের ঠিক বিপরীতে অবস্থিত এই মন্দির, যা পোখরার অন্যতম প্রধান আকর্ষণ।
গুহার মধ্যে প্রবেশ করার জন্য দিতে হবে প্রবেশ মূল্য। গুপ্তেশ্বর মহাদেব নেপালের একটি প্রধান ধর্মীয় ও পর্যটন স্থান। এটি পোখরা শহরে অবস্থিত। নেপালের অন্যান্য অংশ থেকে আগত ধর্মীয় তীর্থযাত্রীদের দ্বারা বিখ্যাত। এটি একটি রোমাঞ্চকর গুহার ভিতরে অবস্থিত, যেখানে প্রাকৃতিকভাবে তৈরি একটি সুন্দর শিবলিঙ্গ। এই গুহাটি 1950 সালে আবিষ্কৃত হয়েছিল এবং তারপর থেকে এটি একটি ধর্মীয় ও পর্যটন স্থান হিসাবে বিখ্যাত হয়ে ওঠে। এটি সাধারণত বৌদ্ধ সম্প্রদায়ের অনুসারীদের জন্য অন্যতম প্রধান তীর্থস্থান। এখান থেকে সেতী নদী বের হয়। গুহার ভিতরে ছবি তোলা নিষেধ, তাই ছবি দিতে পারলাম না। নেপালের পোখরা শহরের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি হল বিন্ধ্যবাসিনী দেবীর মন্দির। এবার আমরা তারই উদ্দেশ্যে চললাম। মন্দিরটি 1760 সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল। নেপালের তৎকালীন রাজা বিক্রম সাও 1815 খ্রিস্টাব্দে জুন মাসে মন্দিরের পুরোহিত হিসাবে কাহিন্দ পাউডেলকে নিযুক্ত করেন। এই মন্দির বিপুল সংখ্যক স্থানীয়, সারা দেশের নেপালি এবং বিদেশিদের বিশেষভাবে আকর্ষণ করে। মন্দিরটি ছোট পাহাড়ের চূড়ায় অবস্থিত। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার জন্য আছে পাথরের সিঁড়ি। এই পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আমরা চললাম উপর দিকে। এভাবেই মন্দির প্রাঙ্গণকে প্রতিনিয়ত পরিষ্কার রাখা হয়। মূল মন্দিরটি দেবী বিন্ধ্যবাসিনীর, একজন ভগবতী যিনি কালীর অবতার। প্রাঙ্গণে সরস্বতী, শিব, হনুমান এবং গণেশের মতো অন্যান্য দেবদেবীর মন্দির রয়েছে। বর্তমানে স্থানীয় ধার্মিক ক্ষেত্র বিকাশ সমিতি মন্দিরটি নিয়ন্ত্রণ করে। মন্দির প্রাঙ্গণে আছে একটি ওয়াচ টাওয়ার। আমরা উঠে পড়লাম ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার থেকে নিচে অবস্থিত ঘন জনপদ আর প্রকৃতির শোভা। মন্দিরটিকে নিয়ে একটি কিংবদন্তি গল্প প্রচলিত আছে। কাস্কির রাজা সিদ্ধিনারায়ণ মল্ল খড়গমল্ল দেবীর জন্য একটি মন্দির প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। দেবীর মূর্তি ফিরিয়ে আনতে তিনি তার লোকেদের বিন্ধ্যাচল পর্বতে পাঠান, যেটা বর্তমানে উত্তরপ্রদেশ, ভারতে অবস্থিত। রাজকর্মচারীরা ফিরে আসার সময় মন্দিরের বর্তমান অবস্থানে একটি রাতের জন্য শিবির স্থাপন করেন। পরের দিন সকালে যখন তারা তাদের যাত্রা পুনরায় শুরু করার জন্য জেগে উঠল, তারা দেখতে পেল তারা মাটি থেকে মূর্তিটি তুলতে পারছে না। পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়ার পর রাজা নির্দেশ দেন ওই স্থানেই মন্দির প্রতিষ্ঠা করা হোক। তখন থেকেই বিন্ধ্যবাসিনী দেবীর মন্দির সূচনা হয় এখানে। ভিতরের ছবি তোলা নিষেধ, তাই ছবি দিতে পারলাম না। 1949 সালে একটি ছোট্ট ভুলে বিন্ধ্যবাসিনী মন্দিরে নৈবেদ্য পালনের সময় আগুনের সূত্রপাত হয়, যা পরে নিয়ন্ত্রণের বাইরে ছড়িয়ে পড়ে এবং পোখরা শহরের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায়। এবার আমাদের গন্তব্য পোখরার এক দর্শনীয় স্থান মহেন্দ্র গুহা।
এখন আমরা তারই উদ্দেশ্যে চললাম। মহেন্দ্র গুহা প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। মহেন্দ্র গুহায় প্রবেশ করতে আপনাকে একটি নির্দিষ্ট প্রবেশ মূল্য দিতে হবে। মহেন্দ্র গুহার অবস্থান সবুজে ঢাকা চারপাশ এবং পাহাড়ের নিচে অবস্থিত। চারপাশে অনেক পাহাড় এখান থেকে দেখা যায়। মহেন্দ্র গুহা হলো একটি গুহা যা পোখরার কাচকি জেলার কালীখোলার কাছে অবস্থিত। এটি একটি বড় চুনাপাথরের গুহা। গুহার টানে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন এখানে। গুহার ভিতরে আছে ভগবান শিবের মূর্তি। এই গুহাটি 1950-এর দশকে পোখরার রাখালরা আবিষ্কার করেছিলেন। গুহার পুরাতন নাম আধেরো ভবন, যার আক্ষরিক অর্থ অন্ধকার বাসস্থান। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1100 মিটার ওপরে। পোখরা বিমানবন্দর থেকে গাড়ি করে 30 মিনিটের মতন সময় লাগে। গুহার ছাদ থেকে অবিরাম ফোঁটা ফোঁটা জল পড়ে, যা এক রোমাঞ্চকর অনুভূতি। গুহার মধ্যে আলো আঁধারি পরিবেশ আরও এক রোমাঞ্চকর অনুভূতির পরিবেশ সৃষ্টি করে। মহেন্দ্র গুহার নাম কেন মহেন্দ্র গুহা হলো, এর পেছনে আছে একটি কারণ। তখনও নাম হয়নি মহেন্দ্র গুহা। গুহার নাম ছিল আধেরো ভবন। প্রবীণ সাংস্কৃতিক বিশেষজ্ঞ সত্যমোহন যোশী 1953 সালে গুহাটি পরিদর্শন করেন। এরপর নেওয়ারি পত্রিকায় তিনি এ বিষয়ে একটি প্রবন্ধ লেখেন। দেশের তৎকালীন শাসক রাজা মহেন্দ্রবীর বিক্রম সহদেব এটি পড়েন এবং এটি দেখার জন্য পোখরা ভ্রমণ করেন। তখন তার নামানুসারে এর নামকরণ করা হয় মহেন্দ্র গুহা।
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थाप्य नाथाय शम्भवानि মহেন্দ্র গুহার কিছু ধার্মিক গুরুত্বও রয়েছে বলে সারা বছর হাজার হাজার ভারতীয় পর্যটক এই স্থানে আসেন। এবার শুনে নেব পূজারীর কাছ থেকে কিছু তথ্য। পরিচয় দিজিয়ে। First of all, this cave was officially opened by public in 2017, Nepali years. Then after Nepal's King Mahendra visited, that's why it's called Mahendra Cave. And its tunnel length 125 meter, made by water, belongs to school cave also. And we have also another exit way, Dharmadwar guard way also, right side. Then left side also adventure cave, 100 meter long there, many bats there, some dangerous, without guide, not permission there, no permission there. We have also take this holy water, originate right of the womb of this cave. What's your name? পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম ঘোষ। Parthopasim Ghosh. My name is Sriram Adhikari. থ্যাংক ইউ। এটা পারমিশন ছাড়া যেতে দেবে না। আমরা একটু মহেন্দ্র কাপ থেকে বেরিয়ে যাচ্ছি। সব हो गए। গুহার বাইরে দিয়ে আসছে আমাদের মহান ইউটিউবার, আমার ভ্রমণের কি যেন বলে ওটাকে, ভুলে গেছি। এবার আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে পায়ে হেঁটে ফেওয়া লেকের উদ্দেশ্যে। প্রথমে আমরা ফেওয়া লেকের পাড় বরাবর ঘুরে নিলাম। কেউ বলেন ফেওয়া লেক, কেউ বলেন ফেওয়া তাল, আবার কেউ বলেন ফেওয়া হ্রদ। যে নামেই ডাকুক, নেপালের জনপ্রিয় এবং সবচেয়ে সুন্দর লেকের নামই হলো ফেওয়া লেক। পূর্বে এই লেকের নাম ছিল বাইদাম তাল। ফেওয়া লেক নেপালের দ্বিতীয় বৃহত্তম হ্রদ। এটি একটি আধা প্রাকৃতিক মিষ্টি জলের হ্রদ। মন মাতানো, নাম না জানা ফুলের শোভা।
ফেওয়া লেকের পাড়ে আছে শিব মন্দির। কিছুক্ষণের জন্য হারিয়ে গেলাম শান্ত নিরিবিলি শিব মন্দিরের চত্বরে, আর তার সঙ্গে যুক্ত হলো ফটো তোলার পর্ব। মন যেন যেতে চায় না এই প্রাঙ্গণ ছেড়ে। ফেওয়া লেক এবং এই এলাকা নেপালের পোখরা অঞ্চলের প্রধান আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। ফেওয়া লেকের উত্তর প্রান্তে গড়ে উঠেছে পর্যটন অঞ্চল হিসেবে। এই এলাকা লেক সাইড নামে পরিচিত। এখানে পর্যটকদের জন্য বিভিন্ন মানের হোটেল, রেস্তোরাঁ, বার রয়েছে। ফেওয়া লেকের পাড় বরাবর ঘোরা শেষ হলে এবার আমরা নৌকা করে যাব তালবরাহী মন্দিরের উদ্দেশ্যে। তার আগে জেনে নিই ফেওয়া লেকের কিছু তথ্য। এটা হলো মিষ্টি জলের হ্রদ, যা প্রথমেই বলেছি। আর একটা কথা বলেছি, আধা প্রাকৃতিক এই হ্রদ, কারণ প্রকৃতির ঝর্ণা এই হ্রদের জলের উৎস হলেও বাঁধের মাধ্যমে জল ধরে রাখা হয়, তাই এটি পুরোপুরি প্রাকৃতিক হ্রদ নয়। ফেওয়া লেকের গেট, এখানেই লেখা আছে বিভিন্ন ধরনের বোটের ভাড়া। আমরা দেখে নিয়ে নিচে নামলাম বোট ভাড়া করার জন্য। পর্যটকরা ফেওয়া লেকে ভ্রমণের জন্য বেছে নিতে পারেন সারি বোট বা প্যাডেল বোট। বোটে চাপার আগে নিয়ম অনুসারে প্রত্যেক যাত্রীকে পরতে হবে লাইফ জ্যাকেট, যা নিজেদের সুরক্ষার জন্য। তালবরাহী মন্দিরে যাওয়ার জন্য বোট ভাড়া করলাম নেপালি 800 টাকার বিনিময়ে। দূর থেকে দেখা যাচ্ছে ছোট্ট দ্বীপ, ওই দ্বীপের মাঝেই আছে তালবরাহী মন্দির। আমাদের গন্তব্য ওই দ্বীপে। ফেওয়া লেকে বোটিং করা একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা। আমরা বোটে উঠে বসলাম, দেখলাম বোট চালাবার লোক একজন, তাই মনের আনন্দ ভাগাভাগি করার জন্য আমরাও পা মেলালাম তার সঙ্গে বোটের প্যাডেলে। ফেওয়া লেকে কোনো যন্ত্রচালিত বোট চলে না, এটাই নাকি সরকারি নিয়ম। এই লেক 2432 ফুট উচ্চতায় অবস্থিত। এটি প্রায় 5.5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। এর গড় গভীরতা 28 ফুট এবং সর্বোচ্চ গভীরতা 79 ফুট। লেকের পলি থেকে বয়স অনুমান করা হয় 13,000 খ্রিস্টপূর্বাব্দে গঠিত বলে। মনের আনন্দ তার বহিঃপ্রকাশ ঘটে তার কাজে। একজনের দেখা দেখি অন্যজনও জলে পা ডুবিয়ে মনের আনন্দে নৌকা ভ্রমণ করে চলেছে। বোটিং করতে করতে আমরা চলে এলাম তালবরাহী মন্দিরে। এটা লেক মন্দির হিসেবেও পরিচিত। এটি নেপালের তথা পোখরার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় মন্দির। মন্দির চত্বরে বিদেশি পর্যটকদের নাচ গান।
যেহেতু মন্দিরটি একটি ছোট্ট দ্বীপে অবস্থিত, তাই এটি দেখার একমাত্র উপায় হলো নৌকা। মন্দিরের মূল কাঠামোটি পাথর দিয়ে তৈরি এবং প্যাগোডা শৈলীতে নির্মিত। হিন্দু ও বৌদ্ধ উভয় ভক্তই দেবী দুর্গার অবতার দেবী বরাহীকে পুজো করতে আসেন এখানে। এখানে পুজো দেওয়ার বিশেষ দিন হলো শনিবার, তখন প্রচুর ভক্তের সমাগম ঘটে। মন্দিরটি রাজা কুলমন্ধন সাউ নির্মাণ করেছিলেন। নেপালি ভাষায় বরাহী মানে হচ্ছে শুয়োর। অসুরদের বধ করার জন্য দেবী দুর্গা এই আকৃতি ধারণ করেছিলেন এবং অসুরদেরকে ধ্বংস করেছিলেন। ফিওয়া লেকের জলে মাছ বাঙালি তথা মৎস্য শিকারীদের এক লোভনীয় জায়গা, কিন্তু ধরার উপায় নেই। দেখি স্বাদ মেটাতে হবে। ওপর থেকে মুড়ি বা ওই জাতীয় খাবার দিলে মাছের পাল আসে দলে দলে, যা দেখে মন জুড়িয়ে যায়। আমরা খানিকক্ষণ রইলাম মাছেদের খেলা দেখার জন্য। এবার আমাদের ফিরে যাবার পালা। নৌকা ভ্রমণ করতে করতে লেকের তীর বরাবর আমরা এগিয়ে চললাম। ঘন জঙ্গলে ভরা একদিক, লেকের পাশে ঘন জঙ্গল। 1 ঘন্টা সময় কোথা দিয়ে যে হারিয়ে গেল আমরা তার টেরই পেলাম না। এখানে নৌকা ভাড়া করা হয় ঘন্টা প্রতি। আমরা 1 ঘন্টার জন্য নৌকা ভাড়া করেছিলাম। প্রথম ভয় করলেও পরে সবাই নিজেদের নিরাপত্তার কথা ভুলে গিয়ে লাইফ জ্যাকেট আস্তে আস্তে খুলে ফেলল। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।